বেলা 12টায় রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। তার আগে ইতিমধ্যেই বিধায়করা তারা কিন্তু আসতে শুরু করেছেন একে একে বিধানসভায়। সেই ছবি আপনারা দেখছেন। ইতিমধ্যেই বিধায়করা তারা আসছেন, আর কিছুক্ষণের মধ্যে সেশনও কিন্তু শুরু হয়ে যাবে। সরাসরি আমাদের প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। উজ্জ্বল, রাজ্যের মানুষের আকাঙ্ক্ষা কিন্তু চাহিদা প্রত্যাশা যাই বলি না কেন সবটাই কিন্তু আকাশ ছোঁয়া। রাজ্যে পালাবদল হয়ে গিয়েছে রাজনৈতিক, প্রতিশ্রুতি একাধিক ছিল। আজকে তার কতটা মিটতে পারে সেই অপেক্ষায় সকলেই কিন্তু রীতিমতো ঘড়ির দিকে তাকিয়ে রয়েছে। একদম তাই। আমরা কিছুক্ষণ আগে দেখলাম যে এখান থেকে যে বাজেটের বই সেটা ভেতরে ঢুকলো এবং সামনে পেছনে পুলিশের কনভয়, অর্থাৎ আগামী একটা বছর রাজ্যের মানুষের জন্য কি কি অপেক্ষা করছে সেইটা নিয়ে এই বই ভেতরে ঢুকে গেল। 12টার সময় তার আগে ক্যাবিনেটের মিটিং আছে। সেই ক্যাবিনেট মিটিংয়ে আনুষ্ঠানিকভাবে সেই বাজেট পেশ করা হবে এবং সেখান থেকে বাজেট পাশ করার পর তারপর সেটাকে বিধানসভায় টেবিল করা হবে। এটাই হচ্ছে নিয়ম। এবং দেখো, আজকে প্রত্যাশা তো আকাশ ছোঁয়া এবং সেই প্রত্যাশা পূরণের জন্য যার দিকে মানুষ তাকিয়ে রয়েছেন, ডক্টর স্বপন দাশগুপ্ত রাজ্যের নতুন অর্থমন্ত্রী, তার উইকিপিডিয়ার কিন্তু মারাত্মক, যেখানে বলা হচ্ছে যে 2015 সালে সাহিত্য শিক্ষা ক্ষেত্রে অবদানের জন্য স্বপন দাশগুপ্ত পদ্মভূষণ সম্মানে ভূষিত হন। অর্থাৎ পদ্মভূষণ পাওয়া একজন অর্থনীতিবিদ, তিনি পশ্চিমবঙ্গে বাজেট পেশ করতে চলেছেন এবং সম্ভবত পশ্চিমবঙ্গের ইতিহাসে এটা প্রথম যে পদ্মভূষণ পাওয়া, সাহিত্যে পদ্মভূষণ পাওয়া একজন ব্যক্তি, তিনি কিন্তু বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী হিসাবে। স্বাভাবিকভাবে দৃষ্টিভঙ্গিগত কি কি ফারাক এই বাজেটে উঠে আসবে সেদিকে কিন্তু নজর থাকবে সকলের। তার কারণ আমরা দেখেছি নির্বাচনের আগে বিপুল পরিমাণে প্রতিশ্রুতি সামনে আনা হয়েছিল ভোট ময়দানে। ভোটের পরবর্তী পর্যায়েও বারবার আমরা দেখেছি মুখ্যমন্ত্রীকে এই কথা বলতে যে মানুষের প্রত্যাশা পূরণের জন্য এই সরকার সব ধরনের সাহায্য করবে। তার কথায় জনগণের সরকার। ফলে জনগণ যে বিষয়গুলোতে সবচেয়ে বেশি তাকিয়ে রয়েছে সেগুলোর কতটা প্রত্যাশা পূরণ হবে সেদিকেই কিন্তু নজর। প্রথমত সরকারি কর্মচারীরা তাকিয়ে রয়েছেন ডিএর দিকে, অর্থাৎ নতুন করে ডিএর ঘোষণা হবে কিনা। 42% এই মুহূর্তে কেন্দ্রের সঙ্গে রাজ্যের ফারাক। এক ধাক্কায় 42% ডিএ ঘোষণা করা হবে নাকি আপাতত পর্যায়ক্রমে এই ডিএর ঘোষণা হবে। অর্থাৎ জুলাই মাস থেকে একটা অংশ চালু করা হবে, অক্টোবর মাস থেকে একটা অংশের ডিএ দেওয়া হবে এবং তারপরে আগামী বাজেটের আগে বাকি ডিএ পূরণ করা হবে। এই পথে সরকার হাঁটবে কিনা সকলের নজর সেদিকে। একেবারেই সরকারি কর্মচারীরা যেমন অপেক্ষায় রয়েছেন, তার পাশাপাশি কর্মসংস্থানের জন্য কি বন্দোবস্ত থাকে, নতুন শিল্প তারই বা কি চমক থাকে আজকের বাজেটে, সেই অপেক্ষায় রাজ্যের মানুষ। তবে সিঙ্গুরের মানুষজন তারা কি ভাবছেন দেখুন। জমিতে চাষ করার মতো কিছু নেই, মানে যা ইট বালি সিমেন্টে ভর্তি হয়ে রয়েছে ওখানে চাষ তো হবে বলে মনে হয় না। শিল্প হলে জমি তো নষ্ট হয়েছে, শিল্প হলে ছেলেমেয়েরা পড়াশোনা করছে, আমরা নিজেরা শিক্ষিত, যদি কিছু হয় আমাদের নিজেদের ভবিষ্যৎ হবে, ছেলে মেয়েদের ভবিষ্যৎটা অন্তত হবে। যারা ছিল তারা কিছুই করেনি, এবার নতুন সরকার এসে যদি কিছু করেছে তো ভবিষ্যতের জন্য ভালোই হবে। শিল্প হোক, অবশ্যই শিল্প হোক, ছেলেমেয়েরা ভবিষ্যৎ, স্কুলের পড়াশোনার ডিসিপ্লিন এগুলো খুবই খারাপ হয়ে পর্যায়ে চলে গেছে, সেটাও ঠিক করা হোক। আর শিল্প হলে সাধারণ মানুষ কেন সবাই উপকৃত হবে। আমরা শিল্প চাই, আমার বাড়িটা অনেকটা দূরে, তো আমি বলছি শিল্প চাই। শিল্প হলে আমি কিছু কাজ পেতাম, যা হোক একটা কাজ পেতাম, কাজ পেতাম, তারপর সব জিনিসে একটা মেনটেন্স হতো, কাজ পেতাম, পয়সা বেশি হতো। শিল্প হলে আমাদের অনেক সুবিধে হতো, এখানে লাইট হতো, রাস্তা এখনও কিছু কিছু জায়গায় লাইট হয়নি, কিছু কিছু জায়গায় রাস্তা হয়নি, সেগুলো তো কিছু কিছু জায়গা হতো। সব মানুষের কিছু না কিছু সুবিধা। কারখানা হওয়া মানে, শিল্প হওয়া মানে সেখানে তো বৃদ্ধি তো হবেই। দেখুন, প্রত্যাশা একেবারে তুঙ্গে রয়েছে, যেমনটা আপনাদের বলছিলাম। আমাদের অপর প্রতিনিধি বিধানসভা চত্বর থেকে কৃষ্ণেন্দু অধিকারী রয়েছেন আমাদের সঙ্গে। কৃষ্ণেন্দু, কর্মসংস্থান কি হবে, জনমুখী হবে নাকি সংস্কারমুখী হবে এবারের বাজেট, তা তো সময় বলবে, আর কিছুক্ষণের অপেক্ষা। কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ আরও একটা জিনিস, শুধুমাত্র স্বপন দাশগুপ্ত অর্থনীতিবিদ হিসাবে তিনি এবার অর্থমন্ত্রী হিসাবে তিনি কি চমক রাখেন তাই নয়, আমাদের মনে রাখতে হবে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান পদে রয়েছেন অশোক লাহিড়ী। তার পরামর্শও রয়েছে, অর্থাৎ কোথাও পশ্চিমবঙ্গের বাজেট নিয়ে এবার একটা আলাদা ভাবনা চিন্তা ডাবল ইঞ্জিন সরকারের। একদমই তাই। শুধু অশোক লাহিড়ী বা স্বপন দাশগুপ্ত কেন,
পশ্চিমবঙ্গের ওপর বিশেষ নজর আছেন স্বয়ং প্রধানমন্ত্রী। এই প্রথম রাজ্যে বিজেপি সরকার এসছে এবং সেই বিজেপি সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট, যা স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি একে একে আসছেন সবাই। সজল ঘোষ এসছেন এবং সেই বাজেটকে ঘিরে আকাশচুম্বী প্রত্যাশা থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু যেটা সবচেয়ে বড় লক্ষণীয় যে এবারের বাজেটে মানে সরকারের সবচেয়ে বড় যেটা চ্যালেঞ্জ, সেটা হচ্ছে এই বিপুল পরিমাণ ঋণের বোঝা সেটা কমানো এবং রাজস্ব বৃদ্ধি করা। কারণ এই বিগত দিনগুলোতে যে পরিমাণ ঋণের বোঝা বেড়েছে এবং তার ফলে রাজ্যের যে উন্নয়ন বাধাপ্রাপ্ত হয়েছে বিভিন্ন খাতে, সেইটা একটা সবচেয়ে বড় চ্যালেঞ্জ এই সরকারের কাছে। সেই চ্যালেঞ্জকে মেকওভার করে বা সেই চ্যালেঞ্জকে মোকাবিলা করে নতুন যে ঘোষণা আজকে হতে পারে, কি হতে পারে, সেটাই আজকে সবচেয়ে বড় প্রত্যাশা। কারণ প্রত্যাশার পারদ তুঙ্গে উঠেছে। দীর্ঘদিন পর প্রথম বিজেপি সরকার, তাদের প্রথম বাজেট এবং ডবল ইঞ্জিন সরকার, যার ফলে বিগত দিনে যে কে টাকা দেবে, টাকা কোথা থেকে আসবে, এই বিপুল পরিমাণ ঋণ, সেই সমস্ত বাধা অনেকটাই মানে মোকাবিলা করা যাবে এমনটাই মনে করা হচ্ছে। এবং আজকে বেশ কয়েকটা বিষয়ের উপর অবশ্যই নজর থাকবে। প্রথম হচ্ছে ডিএ, কারণ রাজ্য সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের তাদের দাবি ছিল সেই ডিএ মেটানো, যে ফারাক কেন্দ্রীয় সরকারের সঙ্গে 42%, সেই ডিএর কতটা অংশ তাদের মেটানো হয় সেটা একটা নজর থাকবে। এবং যেটা মনে করা হচ্ছে যে ধাপে ধাপে সেই ডিএ কিন্তু মেটানো হবে। আমরা দেখতে পাচ্ছি একে একে তারা বিধায়করা যাচ্ছেন। শঙ্কর ঘোষ, হিরণ, তারা যাচ্ছেন, রাজ্যের মন্ত্রী বিধায়করা। ইতিমধ্যেই রাজ্যের অর্থমন্ত্রী ভেতরে ঢুকে গেছেন এবং 12টার সময় সেই বাজেট পেশ করা হবে। এবং এই বাজেটে আরো একটা চমক থাকবে, হচ্ছে শিল্প এবং কর্মসংস্থানের বিষয়। একেবারে কৃষ্ণেন্দু, তুমি আমাদের ছবি দেখাতে থাকো। অবশ্যই আজকের বাজেটে কি চমক থাকে, রাজ্যের মানুষের প্রত্যাশা কতটা পূরণ হয়, সেই অপেক্ষায় আমরা সকলেই রয়েছি। টাকিতে ইছামতির গা ঘেঁষে গড়ে ওঠা একাধিক বেআইনি নির্মাণ ভেঙে ফেলার নোটিশ দিল টাকি পুরসভা। উপযুক্ত নথি দেখাতে না পারায় এই নির্মাণগুলিতে সাঁটিয়ে দেওয়া হলো নোটিশ। দেওয়া হলো 1 সপ্তাহ সময়। ইছামতির ধারে একের পর এক হোটেল, নদীর গা ঘেঁষেই তৈরি হয়েছে গেস্ট হাউস। অভিযোগ, যার মধ্যে বেশ কিছু তৈরি হয়েছে বেআইনিভাবে। এ ছবি বর্তমানে অন্যতম উইকেন্ড ডেস্টিনেশন উত্তর 24 পরগনার টাকির। এবার সেই বেআইনি নির্মাণগুলি ভেঙে দেওয়ার নির্দেশ দিল প্রশাসন। তালিকায় রয়েছে 13টি গেস্ট হাউস, যার অধিকাংশ তৈরি হয়েছিল গত 15 বছরের তৃণমূল জমানায়। নতুন সরকার ক্ষমতায় আসার পর 15ই মে পুর ও নগরোন্নয়ন দপ্তর নোটিশ পাঠায় টাকি পুরসভায়। তাতে বলা হয় সমস্ত বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সেই মতো 56টি গেস্ট হাউস এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানকে নোটিশ দেয় টাকি পুরসভা। বাকিরা নথি দেখাতে পারলেও 13টি গেস্ট হাউসের নথি পুরসভায় জমা পড়েনি। এরপরই 1 সপ্তাহ সময় দিয়ে নোটিশ দেওয়া হয় এই 13টি গেস্ট হাউসকে। গত 15ই মে পশ্চিমবঙ্গ সরকারের পুর নিগম দপ্তর পৌরসভাতে একটা নোটিশ আসে যে বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। অত্যন্ত নিয়ম বহির্ভূতভাবে তারা কাজ করেছে এবং কোনো ক্ষেত্রে জমির কাগজও সেক্ষেত্রে ঠিক নেই। এই ধরনের 13টিকে আমরা চিহ্নিত করেছি। এবার সেই ক্ষেত্রে সেই 13টিকে আমরা নোটিশ পাঠিয়েছি যে তারা নিজেরা যদি ব্যবস্থা গ্রহণ করে ভালো, আদারওয়াইজ প্রশাসন এবং পৌরসভা এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য থাকবে। টাকির প্রধান আকর্ষণই হচ্ছে টাকি ইছামতি নদী। এইভাবে যদি নদীর মধ্যে অবৈধ নির্মাণ হয় একের পর এক, তাহলে একদম বাস্তুতন্ত্র নষ্ট হয়ে যায়। সেই বাস্তুতন্ত্রকে রক্ষা করবার জন্য কিন্তু এগুলো ভেঙে দেওয়ার এক সময় না এক সময় দরকারি। নদীর প্রাকৃতিক যে স্বাভাবিক গতি, তাকে রোধ করা যায় না। এর আগে কলকাতা সহ একাধিক জেলায় বেআইনি নির্মাণ ভাঙতে রাস্তায় নেমেছে বুলডোজার। এবার সেই পথে হাঁটতে চলেছে টাকি পুরসভাও। সমীরণ পাল, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।